এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। আগস্টের মাঝামাঝিতে 10 সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া আলাদা বৈঠকে রাজধানীর অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বর্তমান সরকারের। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পরীক্ষামূলকভাবে আগামী মাসেই প্রবাসী কার্ড বিতরণ করবে সরকার। 10 সুবিধা সম্বলিত এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ সুবিধা পাবে। হাসপাতাল মিলবে বিশেষ ছাড়। কার্ডধারীর মৃত্যু হলে সরকারি খরচে মরদেহ আনা যাবে দেশে। জমি রেজিস্ট্রেশন, নামজারি ও বিনিয়োগে মিলবে বিশেষ অগ্রাধিকার। এছাড়া এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সহ আর্থিক সুবিধা পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড পরীক্ষামূলকভাবে চালু হলেও চলতি বছর 50,000 আর আগামী বছরের জুনের মধ্যে এই কার্ডের আওতায় আসবে 2 লাখ প্রবাসী। এর আগে সকালে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করাই ছিল বিগত 5 মাসে সরকারের সফলতা, এমন দাবি করে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, সরকারের 150 দিনে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে। তিনি বলেন, নির্দিষ্ট কোনো দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথেই আলোচনা করছে সরকার। এছাড়া অভিযোগের সত্যতা পেলে মন্ত্রী বা এমপি কিংবা সরকারি কর্মকর্তা কাউকে ছাড় না দেওয়ার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। বিএনপি সরকারের 5 মাস নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্রিফিং। একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা। মুখপাত্র মাহদি আমিন বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন আর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মাত্র 150 দিনে নিরপেক্ষতা এবং মানুষের আস্থা অর্জন করা গেছে। এ সময়ের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করেছে সরকার। যে নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব এবং সেই প্রক্রিয়ায় চলমান রয়েছে। 5 মাসের সরকারে আমরা দেখেছি একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে অর্জনগুলো রয়েছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য যে সমন্বিত কার্যক্রম, সেটিকে পাথেয় করে আমরা ইতিবাচকভাবে সামনের দিকে আগাতে চাই। সরকারের মধ্যে যদি কেউ অপরাধ করে সেটা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে বলেও অভিযোগ তার। বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনে তো উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দাবি, কথায় নয় কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। আপনারা যার যা ইচ্ছা যে দল করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় মেনে নেওয়া না হলে ঢাকায় মহাসমাবেশ করবে 11 দলীয় জোট। বরিশালে এমন হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ 19 বছর নির্যাতনের শিকার হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, প্রধানমন্ত্রীর মুখে মধু আর অন্তরে ছলনা। তিনি বলেন, এখনো হরতাল দেয়া না হলেও এমন কর্মসূচির প্রস্তুতি রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বরিশালে দুপুর 2টায় শুরু হয় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এর আগেই পূর্ণ সমাবেশ স্থল হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন 11 দলের নেতাকর্মীরা। শুরুতেই বক্তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক। বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তার অন্তরে ভিন্ন। আসল কথা হচ্ছে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য, তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। বিকেল 3:30টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 2006 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে, কিন্তু মানুষ ফেসিবাদের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। মানুষ ফেসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফেসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফেসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফেসিবাদ হতে পারবেন। আসল ফেসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই, ডামি ফেসিবাদ আবার কিসের? 11 দলের সিলেট বিভাগীয় সমাবেশের আগে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজধানী ঢাকায় মহাসমাবেশে ডাক দেয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70% রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। বক্তারা দক্ষিণাঞ্চলের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক, রেল লাইন, ভোলা বরিশাল সেতুর দাবি জানান। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা 9 ফুটবলার। এবারের ফাইনাল শুধু দুই দেশের নয়, লা মাসিয়ার 2 প্রজন্মের মহরণ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া। আর্জেন্টিনার হয়ে খেলবেন লিওনেল মেসি, আর স্পেনের হয়ে থাকছেন লামিনে ইয়ামাল, পাউ কুবার্সি, দানি ওলমো, এরিক গার্সিয়া, অ্যালেক্স গ্রিমালদো, মার্ক কুকুরেয়া ও ভিক্টর মুনিওজ। যে দলই বিশ্বকাপ জিতুক, শিরোপা উঠবে অন্তত একজন লা মাসিয়া গ্র্যাজুয়েটের হাতেই। ভূরাজনীতি, অর্থনীতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কে চীনকেই নিরাপদ ভাবে বাংলাদেশ। এই মন্তব্য করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রয়োজনে বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক। আর চীনের রাষ্ট্রদূত বলেন, দুদেশের নেতাদের সাম্প্রতিক সিদ্ধান্ত আগামী 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতা দিতে দেশটির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। দীর্ঘদিন পর আবারও সক্রিয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাজধানীর একটি হোটেলে ছিল সেমিনার। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুদেশের সম্পর্কের মাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। Our president is also looking forward with his leadership. The new Bangladesh will also embrace a new future in terms of China cooperation, China-Bangladesh cooperation, economic corridor. It is an open new chapter in terms of China-Bangladesh cooperation. We are trying to chart out new connectivity route between Bangladesh and China through Myanmar. So any country who want to join with us, they are welcome to be part of it. বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। Geopolitics is not very important for us. Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe, we export manpower to Middle East and Malaysia, and we earned our remittance from Middle East and Malaysia. So this is the structure. On that basis we will decide our all diplomatic relations.
And thanks to Chinese government that they understand very properly, and that's why they are one of the closest friend of us. শুধু ব্যবসা বাণিজ্য নয়, ভূ রাজনীতিতেও বেইজিংকে পাশে চায় ঢাকা। এমন আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ বাধ্য হয়ে চীনের দিকে ঝুঁকে পড়েছে। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। সমস্যা বলেছে যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, আমরা একটু নিরাপদ বোধ করি এবং চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা ভাবি আবার বললাম, কেউ কিছু মনে করে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের অবশ্যই ঠিক আছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। সম্পর্ক এগিয়ে নিতে চীনকে বিভিন্ন খাতে বাংলাদেশে প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে দিতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিপুল জনসংখ্যা চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। রোগীরা দেশের বাইরে যেন না যায় তার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কর্মশালায় কথা বলেন তিনি। রিজভী বলেন, যেখানে মানুষের বাঁচা মরার প্রশ্ন, সেখানে রাজনীতি গুরুত্ব পেতে পারে না। শুধুমাত্র রাজনীতির কারণে চিকিৎসকদের বিবেচনা করা যাবে না বলে জানান রিজভী। চিকিৎসকদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। এ সময় তিনি বলেন, চিকিৎসা খাতে যে ঘাটতি আছে সেসব পূরণ করতে পারলে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করা যাবে। আমাদের মাঠ পর্যায়ে তৃণমূলের অসুস্থ রোগীরা তারা যাতে একজন ভিআইপি যে ট্রিটমেন্টটা পায়, সেই ট্রিটমেন্টটা না পেলেও কাছাকাছি যদি কোনো ট্রিটমেন্ট পায়, তাহলে আপনার এখন যত মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায় তার 2/3 যাবে না। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সরকারের অন্দরমহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বেসরকারি চাকরিজীবীদের কি হবে? প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি মানুষের বেতন নির্ধারণ এবং সমন্বয়ের দিকে নেই কোনো নজর। ফলে মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বেঁচে থাকাই কঠিন। বিশ্লেষকরা বলছেন, টেকসই উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ব্যক্তি খাতের কর্মীদের যথাসময়ে বেতন ভাতা বৃদ্ধি করা জরুরি। রিমন রহমানের রিপোর্ট। প্রতি মুহূর্তে আছে অঙ্গ হারানোর ঝুঁকি, কিন্তু সবকিছু তুচ্ছ ভেবেই বেঁচে থাকার জন্য কর্মে মনোযোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কর্মস্থলে শ্রম বিক্রি করেন এক একজন শ্রমিক। ঝুঁকি বিবেচনায় কি মেলে পারিশ্রমিক? জীবনের মায়া তুচ্ছ করে হাড় ভাঙা খাটনির পরও দেয়া হয় না প্রাপ্য। চলনা সংসার পূরণ হয় না ন্যূনতম চাহিদা। একটু বাড়া দিলে, একটু সোনজরে তাকাইলে বউ বাচ্চা চলতে পারি, কিস্তিতে উঠে চলতে হয়। বড় করে কিস্তি একটা শেষ করতে পারি না, আরেকটা লওয়া লাগে। চলা যায় না, যে আমি 12-13 হাজার টাকায় আমি হয় না কিছু। এই কর্মে নিয়োজিত এক একজন শ্রমিক দিনভিত্তিক মজুরি পাচ্ছেন 400 থেকে 600 টাকা। অথচ সমিল শিল্পে কর্মরত মিস্ত্রি বা অপারেটরের দিনভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে 1075 টাকা। 2021 সালে গেজেট করে এই বেতন নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। প্রাতিষ্ঠানিক খাতের মধ্যে টেকসই ও সুশৃঙ্খল খাত তৈরি পোশাক শিল্প। এই খাতই নিশ্চিত করেছে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান। কিন্তু বেতন এবং সুবিধা দেয়া নিয়ে আছে নানা অভিযোগ। পে কমিশন বেড়ে যায়, তাহলে শ্রমিকের আর কোনো উপায় থাকবে না, তারা রাস্তায় নামবি। কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখন আপনি বাজারে গেছেন 2000 টাকা পকেট নিয়ে, আমি যাবো 500 টাকা নিয়ে। তাহলে এই যে বৈষম্য, একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ কমিশন করা দরকার এবং তার একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার। অন্যতম প্রাতিষ্ঠানিক খাত চামড়া শিল্প। প্রক্রিয়াকরণের নানা ধাপে আছে ঝুঁকি, কিন্তু ন্যায্য পাওনা দেবার ক্ষেত্রে আছে উদাসীনতা। এই খাতে কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধিতে নেই নজর। 2014 সালের নভেম্বরে এই খাতের জন্য যে ন্যূনতম বেতন নির্ধারণ হয় তা কার্যকর করা হয়নি। ফলে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল শ্রমিকরা।
সর্বনিম্ন মজুরিটা কিন্তু আমরা অলরেডি কনফার্ম করছি। তো বাকিটা আমাদের এটা হচ্ছে যে এখন ইমপ্লিমেন্টেশন 50% বা তার একটু বেশি ট্যানারি কিন্তু এই যে নিম্নতম মজুরিটা বাস্তবায়ন করতেছে। বাকি ট্যানারিগুলি এখনো সেই সাইকেলের ভিতরে আসে নাই, তবে আমরা এই বছর চেষ্টা করতেছি উইদিন দিস ইয়ার অর নেক্সট ইয়ার। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 20 লাখ। বৃদ্ধি করা হচ্ছে তাদের বেতন ও সুবিধা, কিন্তু মোট 7 কোটির বেশি শ্রমশক্তির এই দেশে 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। প্রশ্ন হচ্ছে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মরতদের বেতন ও সুবিধা বৃদ্ধিতে কেন উদাসীনতা? একই জায়গায় বাজার করতেছে, একজনের মজুরি সরকার 5 বছর পর ঠিক করে দিচ্ছে, আরেকজনের মজুরি হয়তো নিম্নতম মজুরি বোর্ড ঠিক করেছে, আর এক দলের কারোই মজুরি ঠিক নেই, আরেক দল জানেই না যে মজুরি কত হওয়া উচিত। জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করা, যে কমিশনের মাধ্যমে এই ব্যাপারগুলো মানে সার্বক্ষণিকভাবে একটা নজরদারি করা হবে যে কোন সেক্টরে কোন অঞ্চলে এই মুহূর্তে মজুরি আপনার রিভিউ হওয়া দরকার, দ্রব্যমূল্য কোন অবস্থায় গেলে বা মুদ্রাস্ফীতি কোন অবস্থায় গেলে মজুরি নির্ধারিত মজুরি রিভিউ হওয়া দরকার। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির বিকল্প নেই, তা না হলে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের। এর মধ্যে নরসিংদীতে পিকআপ ভ্যান চাপায় নিহত হয়েছে 2 এইচএসসি পরীক্ষার্থী। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এইচএসসি পরীক্ষার হল থেকে বেরিয়ে আনন্দের সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল 2 বন্ধু স্বাধীন ও নাফিস। কয়েক মুহূর্তের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিভে গেল তাদের জীবনের আলো। স্থানীয়রা জানায়, নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল স্বাধীন ও নাফিসের। শনিবার দুপুরে মার্কেটিং পরীক্ষা শেষে মোটরসাইকেলে নরসিংদী সদরে বাড়ি ফিরছিল তারা। বাজনাবো এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। সাথে সাথে সড়কে ছিটকে পড়ে মৃত্যু হয় 2 বন্ধুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরীক্ষা দিতে আসছিল শিবপুরে আর কি, শিবপুর লাল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ে। তো ওইখান থেকে যাওয়ার পথে ভাজনাবরে অ্যাক্সিডেন্ট করে আর কি, যে মুরগি বহন যে গাড়ি আছে ওইটার সাথে আর কি, ওইখানেই মারা যায়। ঘটনাস্থলেই নাফিস এবং স্বাধীন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল আটক আছে। নীলফামারী কিশোরগঞ্জের শালটিবাড়ি এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেছে এক শিশুসহ 2 জনের। স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে 16 জন বরযাত্রী নিয়ে খুগিপাড়া থেকে বন্দরপাড়ায় ফিরছিল মাইক্রোবাসটি। শালটিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় 2 জন। পরে আহত অন্তত 12 জনকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শেরপুরের নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় যাত্রী সহ এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নালিতাবাড়ি শহর থেকে অটোরিকশায় 5 গাঁওয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন শহীদুল ইসলাম। চেল্লাখালী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শহীদুল ও চালক কামরুলের। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক কৃষি কর্মকর্তার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 1 জন এবং সিলেটে মৃত্যু হয়েছে 3 জনের। এ নিয়ে সিলেট জেলায় হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 99 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি 66 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে শয্যা সংকট। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। জুলাই আন্দোলনে ফারহান ফায়াজরা পুলিশের গুলির মুখে বুক চিতিয়ে না দাঁড়ালে স্বৈরাচারের পতন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফায়াজ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ফারহান ফায়াজদের বীরত্বগাথা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয়। দেশের ক্রান্তিলগ্নে বর্তমান শিক্ষার্থীদেরও দেশ জাতির প্রয়োজনে বীরের মতো দাঁড়াতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদের আত্মত্যাগ এ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। 2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ। পাবনার সাথিয়ায় এক আওয়ামী লীগ নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে সাথিয়া উপজেলার আতাইকুলার রতনপুর এলাকার একটি বাগান থেকে শুকুর প্রামাণিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত শুকুর ভুলবাড়িয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। শুক্রবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেল 4:30টার দিকে রতনপুর এলাকার একটি বাগানে শুকুর আলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। মতিঝিল সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে 3টি বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় আটক করা হয় তার 4 সহযোগীকেও। পুলিশ জানায়, বাপ্পি দুবাই থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মতিঝিল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে জামিনে এসে হত্যা, চাঁদাবাজি সহ অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে শীর্ষ সন্ত্রাসীরা। মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পিও জামিনে এসে মতিঝিল, আরামবাগ ও কমলাপুর এলাকায় চাঁদাবাজি, ফ্ল্যাট ও ফুটপাত দখল, ইন্টারনেট ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণে নেমে পড়েন। শীর্ষ সন্ত্রাসী জিসান ও মোল্লা মাসুদের সাথে যোগাযোগ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বাপ্পির নিজস্ব 7 থেকে 9 জন শুটার রয়েছে, যারা সর্বদা তার সঙ্গে অবস্থান করে। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার 4 সহযোগীকেও আটক করা হয়। সন্ত্রাসী বাপ্পির কথিত অফিস থেকে উদ্ধার হয় একটি বিদেশি রিভলভার, 2টি বিদেশি পিস্তল সহ 5 রাউন্ড গুলি। সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার পরে তো আমরা রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাবো। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ কর্মকাণ্ড চালাতো বাপ্পি। মামলা হয়েছে, তারপর সে অ্যারেস্টও হয়েছে, কোর্টে ফরওয়ার্ডেড হয়েছিল, আবার এসেছে জামিনে। বাংলাদেশের যে প্রসিডিউর এটা থাকে আর কি, ঠিক আছে। 2003 সালে ঢাকার মালিবাগে সানরাইজ আবাসিক হোটেলে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবি পুলিশের 2 জন কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় বাপ্পি সহ তার সহযোগীদের নাম আসে। তবে ব্রিফিংয়ে পুলিশ জানায়, দেশের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীদের সাথে বাপ্পির যোগাযোগ আছে কিনা তার তদন্ত চলছে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরের শ্রীবর্দীতে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি জমি নিয়ে গ্রামের আবু সায়েম গ্রুপ ও বিদ্যুৎ গং এর মধ্যে বিরোধ ছিল। দুপুরে ওই জমিতে এক পক্ষ ধানের চারা রোপণ করতে গেলে বাধা দেয় অন্য পক্ষ। কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আহত 20 জনের মধ্যে 16 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ক্ষমতা নয়, বরং বিএনপির কাছে জনতাই আগে। জনগণের সরকার বলেই বিএনপি বিপদে আপদে তাদের পাশে থাকে, এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সকালে কক্সবাজারে পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন 100 পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্ত্রী বলেন, সবসময় জনগণের পাশে থাকাই বিএনপির আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারি সহযোগিতা করা হবে। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। হাসপাতালে কোনো ধরনের খাবার কিংবা ওষুধ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত ওয়াংচুককে যন্তর মন্তর থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পরিবর্তে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি। আজ থেকে অনশনে বসছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এদিকে কালি ছুড়ে মারা হয়েছে ককরোচ জনতা পার্টির প্রধানকে লক্ষ্য করেও। দিল্লির যন্তর মন্তরে হঠাৎ উত্তেজনা। 20 দিন পেরিয়ে যখন 21তম দিনে আলোচিত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন, তখন সাদা পোশাকে তাকে জোর করে তুলে নিতে যন্তর মন্তরে পুলিশ। বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তারা, তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মাঝে। তাদের অভিযোগ, 20 জুলাইয়ের নির্ধারিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা রুখে দিতেই গুন্ডার মতো আচরণ করেছে পুলিশ। পুলিশের বেশে থাকা গুন্ডারা গালিগালাজ করতে করতে সোনাম স্যারকে টেনে হিচড়ে নিয়ে যায়। একজন 60 বছর বয়সী মানুষ যিনি টানা 20 দিন ধরে অনশন করছেন, তাকে দিল্লি পুলিশ জোরপূর্বক নিয়ে গেল। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। এরা আসলে পুলিশ কর্মকর্তা নয়, এরা হলো আরএসএস এর গুন্ডা। প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জানান, এ ঘটনার পর আর শিক্ষামন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবেন তারা। তারা যদি মনে করে যে সোনাম স্যারকে সরিয়ে দিলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে, তবে ভুল করছে। এতদিন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছিলাম, কিন্তু এই জঘন্য ঘটনার পর এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইব। এদিকে পুলিশের দাবি, আদালতের নির্দেশেই সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি বলেও দাবি তাদের। হাইকোর্টকে আদেশানুসার চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে এখান থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে লাঠিচার্জ বা শক্তি প্রয়োগের কোনো ঘটনা ঘটেনি। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনায় বিজেপি সরকারকে তুলোধুনো করছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পৃথক এই হামলায় 7 জনের প্রাণহানির খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার দেশটির রাজধানী মস্কো এবং আশপাশের অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে ক্ষতিগ্রস্ত হয় তেলের ডিপো। রাশিয়ার বৃহত্তম অনলাইন প্রতিষ্ঠানের একটি গুদামে হামলার ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় অন্তত 24 জন। রাশিয়ার আঞ্চলিক গভর্নররা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার বিভীষিকাময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় মস্কোর আকাশ। এই হামলার দায় স্বীকার করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।